ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 আজকে নিফটিকে দেখলে দেখাবে, দেখুন নিফটি 1.41% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং কন্টিনিউয়াসলি কিন্তু নিফটির মধ্যে একটা প্রেশারই লক্ষ্য করা গেছে। তো আজকে নিফটি এরকম পারফরমেন্স কেন দেখালো, কি এমন খারাপ খবর পাওয়া যাচ্ছে যার জন্য নিফটি এরকমভাবে বাজেভাবে পড়লো? স্যার আমরা যদি আমেরিকার মার্কেটকে দেখলে দেখা যাবে, দেখুন গতকাল ডাউ নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে কত, 0.25%। S&P 500 পজিটিভ ছিল এবং ন্যাসডাকও কিন্তু 1%-এর উপরে পজিটিভ ছিল। তাহলে ইউএসের মার্কেট কিন্তু গতকালে ভালো ক্লোজ দিয়েছিল। আজকের দিনে আমরা যদি ডাউয়ের ফিউচারকে দেখি, ডাউয়ের ফিউচার আমাদের মার্কেটের সাথে চলে, তো দেখলে দেখা যাবে, দেখুন 0.29% নেগেটিভ রয়েছে, অর্থাৎ বিশাল যে একটা গিরাভার ডাউয়ের মধ্যে রয়েছে সেরকম ব্যাপারও নয়। তার পাশাপাশি জার্মানি বলুন, ইউকে বলুন এবং ফ্রান্স, সেখানেও কিন্তু দেখুন জার্মানিকে দেখলে দেখা যাবে পজিটিভ রয়েছে, ফ্রান্সকে দেখলে দেখা যাবে পজিটিভ রয়েছে, ইউকে কিছুটা নেগেটিভ রয়েছে। তো ওভারঅল বলতে পারেন যে গ্লোবাল মার্কেট থেকে কিন্তু একটা একটা মিলিঝুলি পারফরমেন্স দেখা যাচ্ছে। আমরা যদি নিকিকে দেখি, নিকিও কিন্তু 0.13% একটা নেগেটিভ ক্লোজ দিয়েছে, জাস্ট অনলি ফর 0.13%, অর্থাৎ জাপানের মার্কেট। এবং আমরা যদি অস্ট্রেলিয়ার মার্কেটকে দেখি, সেটা পজিটিভ ক্লোজ দিয়েছে। তো তাহলে আমাদের মার্কেট এতটা পড়লো কেন? তো চলুন নিফটির এরকমটা হওয়ার পিছনে কারণটা কি, অ্যাকচুয়াল কারণ সেটা একটু বোঝার চেষ্টা করি। স্যার অ্যাট ফার্স্ট কারণ হিসেবে যদি বলতে হয় তাহলে কিন্তু রুপির উইক হওয়া। দেখুন আজকের দিনে যদি দেখলে দেখা যাবে রুপি এখন পর্যন্ত কততে ট্রেড করছে, 84.89-এ। আজকেই কিন্তু রুপি 85-এর ওপরে চলে গেছিল। তো স্যার ডলারের এগেনস্টে আমাদের রুপি কিন্তু কন্টিনিউয়াসলি কী হচ্ছে, উইক হচ্ছে, যার জন্যে আমাদের যে বিজনেস করছি আমরা বিদেশের সাথে, ডলারে বিজনেস করতে হচ্ছে, অর্থাৎ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, যেহেতু রুপি উইক হচ্ছে। তো এটা কিন্তু প্রধান কারণ বলতে পারেন। এখন দেখার বিষয় গভর্নমেন্ট বা আরবিআই কী করে। আস্তে আস্তে কিন্তু আজকের দিনে আমরা দেখতে পেয়েছি 85 ক্রস করেছে, তারপরে কিছুটা সুস্থি দেখিয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু প্রধান কারণ বলতে পারেন, যেখানে যেখানে আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু ক্ষতি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে। কারণ আমরা রুপিতে বিজনেস করতে পারি না, আমরা ডলারে বিজনেস করি। এটা গ্লোবাল নিয়ম যে ট্রেড হবে ডলারে, যার জন্যই কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের দেশগুলোকে থ্রেট দিয়েছিল যে যদি তারা তাদের নিজস্ব মুদ্রাকে যদি তৈরি করতে চায় বিজনেসের জন্যে, তাহলে তাদের ওপর 100% ট্যারিফ লাগাবে। সেকেন্ড যদি কারণ হিসেবে বলেন, কারণ হচ্ছে ইউএসের ফেড এর মিটিং, যেখানে আমি সানডেতে জানিয়েছিলাম যে 17 তারিখ 18 তারিখ হচ্ছে ফেডের মিটিং হবে। তো 18 তারিখ এফওএমসির আউটকাম আসবে। তো এফওএমসির মিটিং আজকে থেকে স্টার্ট হতে চলেছে, আউটকাম 18 তারিখে পাবো মিড নাইটের দিকে। তার জন্য বলতে পারেন মার্কেটে কিন্তু একটা প্রেশার কাজ করছে, যেখানে ফেড কিন্তু অলরেডি 2 টাইমস রেট কাট করেছে, আমাদের আরবিআই এখনও পর্যন্ত রেট কাট করেনি। এখন দেখার বিষয় যে 18 তারিখে ফেড কি আবার রেট কাট করে। যদি রেট কাট করে তাহলে ইকুইটি মার্কেটের জন্য ভালো, এবং মার্কেট কিন্তু সেটা সেলিব্রেট করবে। যেখানে গতকালকে আমরা দেখেছিলাম পাকিস্তানের হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, তারা কি করেছে, তারা হচ্ছে 2 পয়েন্ট অর্থাৎ 200 বেসিস পয়েন্ট রেট কাট করেছে। তাদের রেট কত ছিল, 15%, সেখান থেকে 2% কাট করে 13%-এ নিয়ে এসছে। তো এটাও একটা কারণ বলতে পারেন, যেখানে ইনভেস্টরের মধ্যে এখন ভয় কাজ করছে যে কি, যে ফেড রেট কাট করে নাকি, তাহলে আমাদের ইকুইটি মার্কেটের কি হবে। 3 নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে যে ট্রেড ডেফিসিট, অর্থাৎ আমরা এক্সপোর্ট করছি যা সেই অনুযায়ী কি ইম্পোর্ট করছি। তো দেখা যাচ্ছে আমরা যা এক্সপোর্ট করছি তার মধ্যে থেকে ইম্পোর্ট বেশি করছি, তো সেখানে ট্রেড ডেফিসিট কিন্তু বেড়ে যাচ্ছে। যেখানে অক্টোবর মাসের ট্রেড ডেফিসিট যা ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে নভেম্বর মাসে, 37.8 নভেম্বর মাসে হয়েছিল। অক্টোবর মাসে কত ছিল, 27.1, সেটা কিন্তু এক লাফে 37.84-এ চলে গেছে। অর্থাৎ
এই যে ট্রেড ডেফিসিট যেটা না, সেটা দেখাচ্ছে গিয়ে কি আমাদের ইম্পোর্ট বেশি হচ্ছে, এক্সপোর্ট কমে যাচ্ছে, তার জন্য কিন্তু ট্রেড ডেফিসিট বেড়ে গেছে। তো এটা কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্য বা আমাদের ইকোনমির জন্য অনেকটাই খারাপ। এটাও একটা কারণ বলতে পারেন আজকে মার্কেটে পড়ার পিছনে। কারণ স্যার দেখুন, এক্সপোর্ট ডিক্লাইন, অর্থাৎ ইম্পোর্ট বাড়ছে। তো ইম্পোর্ট বাড়লে কি হচ্ছে, আমাদের ডলারে ট্রেড করতে হচ্ছে, আর ডলারে ট্রেড করলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা দিতে হচ্ছে। কেন? কারণ ফার্স্টেই যেটা দেখিয়েছিলাম যে ডলার কন্টিনিউয়াসলি কিন্তু কী হচ্ছে, রুপির এগেনস্টে স্ট্রং হচ্ছে, অর্থাৎ রুপি উইক হচ্ছে। তো এটা কিন্তু একটা বড় কারণ বলতে পারেন আজকের মার্কেটের পড়ার পিছনে। স্যার 4 নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে, অ্যাকর্ডিং টু সীমা শ্রীবাস্তব, সিনিয়র ইকুইটি অ্যানালাইটিক্স, এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ, দ্য মার্কেট ইজ আন্ডার প্রেশার। কেন বলছে, রিপোর্টে বলছে দ্যাট চায়না ইজ প্ল্যানিং টু ইনক্রিজ ইটস বাজেট ডেফিসিট ফ্রম 3% থেকে 4% ইন 2025। তো এর ফলে কী হবে? এর ফলে বলছে যে এফআইয়ের যে ইনফ্লোটা, সেই ইনফ্লোটা কিন্তু আবারও আমাদের মার্কেট থেকে কোথায় যেতে পারে? চায়নার মার্কেটে। কারণ কারণ তারা কিন্তু অলরেডি বলেছে যে তারা আরেকটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করতে চলেছে। তার ফলে এফআইসরা কী করছে? সেল ইন্ডিয়া বাই চায়না, এই স্ট্র্যাটেজিতে চলছে। এবং এটাও কিন্তু একটা অন্যতম রিজন আজকের মার্কেট, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের প্রেশারের জন্যে। স্যার নিফটি 50 আমরা জানি 50টা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে, কিন্তু এই 50টা কোম্পানির মধ্যে সবচেয়ে ওয়েটেজ কোন কোম্পানিগুলোর বেশি? ফার্স্ট 10টা কোম্পানির ওয়েটেজ সবচেয়ে বেশি। দেখলে দেখাবে, এই যে আমি যে ফার্স্ট 10টা কোম্পানি খুলে বের করে রেখেছি, এই 10টা কোম্পানি যদি ওয়েটেজকে যোগ করা হয়, তাহলে দেখলে দেখা যাবে যে 56%-এর ওপরে ওয়েটেজ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ ক্যারি করে কে? এইচডিএফসি ব্যাঙ্ক, তারপরে আইসিআইসিআই ব্যাঙ্ক, তারপরে রিলায়েন্স, তারপরে ইনফোসিস, তারপরে আইটিসি, লার্সেন অ্যান্ড টুব্রো, তারপরে টিসিএস, তারপরে ভারতীয় এয়ারটেল, এক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই 10টা কোম্পানি মিলে কিন্তু 56%-এর ওপরে আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন ক্যালকুলেটর দিয়ে, যে 56%-এর ওপরে হচ্ছে ওয়েটেজ ক্যারি করে। আর এইচডিএফসি ব্যাঙ্ক একাই কিন্তু মার্কেটকে মুভ করতে পারে, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ দিকে। কারণ সবচেয়ে বেশি ওয়েটেজ কার রয়েছে? 12% এইচডিএফসি ব্যাঙ্কের। তো স্যার এইচডিএফসি ব্যাঙ্কে দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 2% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ককেও দেখলে দেখা যাবে 1%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি 1.86% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। ইনফোসিসকে দেখলেও দেখা যাবে, ইনফোসিসও কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে, কত? 0.31%। তো স্যার মেন চারটে যে কোম্পানি যার ওয়েটেজ দেখলে দেখা যাবে 28%-এর ওপরে ওয়েটেজ রয়েছে, তো এই চারটে কোম্পানি কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো পড়ার পিছনে এটাও কারণ বলতে পারেন নিফটি এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে। তার পাশাপাশি টিসিএস 2%-এর ওপরে। স্যার লার্সেন অ্যান্ড টুব্রো, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, এই কোম্পানিটাও কিন্তু 2%-এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার কেন পড়েছে বুঝতে পারছেন তো? ভারতীয় এয়ারটেল, যার ওয়েটেজ 4%-এর ওপরে, সেই কোম্পানিটাও কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কারণে কিন্তু আমাদের নিফটি আজকে এতটা ডাউনে ক্লোজ দিয়েছে। তো স্যার আবারও বলবো, প্যানিক করার কিছু নেই। নিচে আসছে মানে সুযোগ দিচ্ছে আপনাকে বাই করার, ভালো ভালো কোম্পানিগুলো নিচে চলে আসছে, তো বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কারণ যেই কোম্পানিগুলো আমি দেখলাম, বা ফার্স্ট 10টা যে কোম্পানি আমরা দেখলাম যার ওইটা সবচেয়ে বেশি, সেই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। লং টার্মে ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দেবে আপনাকে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। আজকে নিফটি কেন পড়েছে সেই নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।